হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুগণ, ভিডিও শুরু করার পূর্বে করে রাখছি তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনকেও প্রেস করে দিও, যাতে করে সবগুলো ভিডিও এবং নোটিফিকেশন তোমরা প্রথমে পেয়ে যেতে পারো। তাহলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। আজকে আমরা ত্রিপুরা টেট পেপার 2 এবং এসটিজিটি সিলেবাসের অন্তর্ভুক্ত একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটির নাম হলো ল্যান্ড ফর্মস, মাউন্টেন্স, প্ল্যাটোস অ্যান্ড প্লেন্স। আর এই বিষয়টাকে যদি আমরা বাংলায় বলি, ভূমিরূপের পর্বত, মালভূমি ও সমভূমি নিয়ে আজকে আলোচনা করব। আর এই বিষয়টা আমাদের জিওগ্রাফি সিলেবাসে অন্তর্ভুক্ত। তাহলে আলোচনা শুরু করা যাক। প্রথমে জানব ভূমিরূপ কি। ভূত্বকের বিভিন্ন অংশ যেমন ভিন্ন ভিন্ন উপাদানে গঠিত, তেমনি ভূত্বকের বিভিন্ন স্থানের গঠন আকৃতি একরকম নয়। ভূমির উচ্চতা, আকৃতি এবং ঢালের পার্থক্য অনুযায়ী ভূপৃষ্ঠের গঠনকে ভূমিরূপ বলে। এরপর রয়েছে ভূ আন্দোলনের প্রকৃতি ও ভূমিরূপের তারতম্য অনুসারে ভূ আন্দোলনকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা গিরিজনী আলোড়ন বা পর্বত গঠনকারী আন্দোলন। গিরিজনী আলোড়ন বা পর্বত গঠনকারী আন্দোলন। এরপর রয়েছে মহীভাবক আলোড়ন বা মালভূমি গঠনকারী আন্দোলন। এরপর রয়েছে গিরিজনী আলোড়নের ফলে পৃথিবীর বিশাল পর্বত শ্রেণীগুলির সৃষ্টি হয়েছে। কিসের ফলে? গিরিজনী আলোড়নের ফলে পৃথিবীর বিশাল পর্বত শ্রেণীগুলি সৃষ্টি হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় হিমালয়, আলপাস, রকি ও আন্দিজ পর্বত শ্রেণী। এরপর রয়েছে মহীভাবক আলোড়নের লম্বভাবে ব্যাপক আকারে মহাদেশের উপর কাজ করে এবং এর ফলে স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, প্রাচীন শিলা গঠিত মালভূমি প্রভৃতি সৃষ্টি হয়। এরপর রয়েছে বিভিন্ন প্রকার ভূমিরূপকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। এই ভাগগুলিতে রয়েছে প্রথমে পর্বত, এরপর রয়েছে মালভূমি, শেষে রয়েছে সমভূমি। এরপর আমরা জানব পর্বত কাকে বলে। খুব উঁচু 1000 মিটারের বেশি ও বহুদূর বিস্তৃত এবং শৃঙ্গ বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে, যেমন হিমালয় পর্বত, আলপাস পর্বত প্রভৃতি। এরপর পাহাড় কি। পাহাড় কি আমরা জানব। পর্বত অপেক্ষায় অল্প উঁচু 1000 মিটারের কম ও অল্প দূর বিস্তৃত শৃঙ্গযুক্ত শিলাস্তূপকে পাহাড় বলে। এরপর রয়েছে যেমন পরেশনাথ পাহাড়, শুনশুনিয়া পাহাড় ইত্যাদি। আর এখানে যেটা বলেছি পর্বত অপেক্ষায় অল্প উঁচু না, এটা হবে কম উঁচু। এটা তোমরা ঠিক করে নেবে। এরপর রয়েছে পাহাড় বা পর্বতের উচ্চতম সুচালু খাড়া স্থানটিকে শৃঙ্গ বা চূড়া বলে, যেমন হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট 8848 মিটার, পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ। এরপর রয়েছে উৎপত্তির কারণ, আকৃতি ও গঠনগত বৈশিষ্ট্যের পার্থক্য অনুসারে পর্বতগুলিকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা বঙ্গীল পর্বত, স্তূপ পর্বত, সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত, শেষে রয়েছে ক্ষয়জাত পর্বত। এরপর রয়েছে প্রবল ভূ আন্দোলনের ফলে ভূত্বকে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়। এই পার্শ্বচাপের ফলে পাললিক শিলায় ভাঁজ পড়ে। ভাঁজে সৃষ্ট পর্বতকে বঙ্গীল পর্বত বা ভাঁজ পর্বত বলে। উদাহরণ
হিসেবে বলা যায় পৃথিবীর উচ্চতম ও বিস্তীর্ণ পর্বতশ্রেণী যেমন এশিয়া মহাদেশের হিমালয় পর্বতমালা, ইউরোপ মহাদেশের আলপাস পর্বতমালা, প্রশান্ত মহাসাগরের উভয় তীরের পর্বতশ্রেণী রকি, আন্দিজ এই পর্বতশ্রেণীর পর্যায়ে পড়ে। আন্দিজও এই পর্বতশ্রেণীর পর্যায়ে পড়ে। এই পর্বত শ্রেণীগুলিকে পাললিক শিলা দ্বারা গঠিত। এই পর্বত শ্রেণীগুলি কোন শিলা দ্বারা গঠিত? পাললিক শিলা দ্বারা। এরপর রয়েছে বঙ্গিল পর্বতের উৎপত্তি। বঙ্গিল পর্বত কিভাবে উৎপত্তি হয় সেটা আমরা জানব। শিলাস্তরের সংনমন ও সংকোচনের ফলে বিভিন্ন ভাঁজের সৃষ্টি হয়। সংনমনের ফলে শিলাস্তরের যে অংশ উপরের দিকে উঠে যায় তাকে বলে আদবঙ্গ। ভূ আলোড়নের তারতম্যের উপর নির্ভর করে নানা প্রকার ভাঁজের সৃষ্টি হয়। উদ্ধবঙ্গ অংশকে শৃঙ্গ, আদবঙ্গ অংশকে উপত্যকা গঠিত হয়। এরপর রয়েছে প্রত্যেকটি ভাঁজে দুইটি বাহু থাকে। অসমান চাপের ফলে অপ্রতিসম ও অসম ভাঁজ গঠিত হয়। এই দিকের চাপের তুলনায় অন্য দিকের চাপ প্রবলতর হয়। এটির বাহুর উপর আরেকটি বাহু এসে একটি বাহুর উপর আরেকটি বাহু এসে এরপর রয়েছে এসে পরে একে আবৃত বলা হয়। এরপর রয়েছে বিশিষ্ট ভূবিজ্ঞানী আলফ্রেড ওয়েন জনার 1912 খ্রিস্টাব্দে তার চলমান মহাদেশ তত্ত্বে মতবাদে বঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে তা ব্যাখ্যা করেছেন। এরপর রয়েছে উত্তরে আঙ্গারল্যান্ড বা লরেশিয়া ও দক্ষিণে গন্ডোয়াল্যান্ড এই দুইটি মহাদেশের মাঝখানে একটি অগভীর সমুদ্র অবস্থান করত। ভূবৈজ্ঞানিকেরা যার নাম দিয়েছে টেথিস মহীখাত। এরপর রয়েছে ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝখানে অবস্থিত ভূমধ্যসাগর টেথিস মহীখাতের অবশিষ্ট অংশ। তাহলে কার অবশিষ্ট অংশ? ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝখানে অবস্থিত ভূমধ্যসাগর টেথিস মহীখাতের অবশিষ্ট অংশ। এরপর রয়েছে বঙ্গিল পর্বত শ্রেণীবিভাগ। বঙ্গিল পর্বতের শ্রেণীবিভাগ। নবীন বঙ্গিল পর্বত শ্রেণী ছাড়াও প্রাচীন বঙ্গিল পর্বত শ্রেণীও বিভিন্ন মহাদেশে দেখতে পাওয়া যায়। যেমন বলা যায় হিমালয়, আলপাস, রকি, আন্দিজ পর্বতমালা নবীন বঙ্গিল পর্বত শ্রেণীর উদাহরণ। এখানে রটা হবে না, এখানে হবে পর্বতমালা। নবীন বঙ্গিল পর্বত শ্রেণীর উদাহরণ। এরপর রয়েছে উত্তর আমেরিকার আপালেশিয়ান পর্বতশ্রেণী, ইংল্যান্ডের পিনাইন পর্বত, মধ্য এশিয়ার আলতাই পর্বতশ্রেণী প্রাচীন বঙ্গিল পর্বতের উদাহরণ। এরপর রয়েছে হিমালয় পৃথিবীর যথাক্রমে বৃহত্তম ও উচ্চতম পর্বতমালা। এরপর রয়েছে হিমালয় পর্বতের ইতিহাস। ভূবৈজ্ঞানিকদের মতে বর্তমানে যে স্থানে হিমালয় পর্বত অবস্থান করছে সেখানে বহু যুগ পূর্বে টেথিস নামে অগভীর সমুদ্র ছিল। এরপর আমরা জেনে নেব বঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যসমূহ। কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা দেখে নেব। প্রথম 1 নম্বরে রয়েছে বঙ্গিল পর্বত পাললিক শিলা দ্বারা গঠিত। দ্বিতীয় রয়েছে বঙ্গিল পর্বতের শিলাস্তরের ভাঁজ থাকে। এরপর রয়েছে তৃতীয়তে বঙ্গিল পর্বতের পাললিক শিলাস্তরে জীবাশ্ম দেখতে পাওয়া যায় বা দেখা যায়। এরপর রয়েছে বঙ্গিল পর্বতে এক বা একাধিক পর্বতশৃঙ্গ দেখা যায়। এরপর রয়েছে 5 নম্বরে বঙ্গিল পর্বতে ভাঁজ থাকায় শিলাস্তরের ঊর্ধ্ববঙ্গ ও আধবঙ্গ দেখা যায়। এরপর আমরা জানব চুক্তি কি বা চুক্তিরেখা কি। ভূ আন্দোলনের সময় শিলাস্তরের সংনমন ও টান এর সৃষ্টি হয়।
এর ফলে শিলাস্তরে ফাটল ও ধারণ দেখা যায়। এই ফাটল বরাবর এক দিকের শিলাস্তর নেমে যাওয়া ও বিপরীত দিকের শিলাস্তর উপরে উঠে আসে, একেই বলা হয় চ্যুতি। এরপর রয়েছে আবার যে অনুভূমিক রেখা বরাবর এই চ্যুতি ঘটে তাকে চ্যুতিরেখা বলে। এরপর আমরা জানব স্তূপ পর্বতের উদাহরণ। স্তূপ পর্বতের কি কি উদাহরণ রয়েছে সেটা আমরা জেনে নেব। স্তূপ পর্বতের উদাহরণের মধ্যে রয়েছে সাতপুরা, নীলগিরি, ফ্রান্সের বোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি উল্লেখযোগ্য স্তূপ পর্বতের উদাহরণ। এরপর রয়েছে দুইটি চ্যুতির মধ্যভাগের ভূমিভাগ যদি বসে যায় তাহলে সেখানে যে নিম্ন ভূমির সৃষ্টি হয় তাকে গহস্ত উপত্যকা বলা হয়। একে গ্রাবেনও বলা হয়। নর্মদা ও তাপ্তি নদীর উপত্যকা দুইটি গহস্ত উপত্যকা। এরপর আমরা জানব স্তূপ পর্বতের বৈশিষ্ট্য কি কি রয়েছে সেটা আমরা দেখে নেব। স্তূপ পর্বতের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে স্তূপ পর্বত বঙ্গিল পর্বতের মতো সুউচ্চ ও বিস্তীর্ণ হয় না। এরপর রয়েছে দ্বিতীয়তে স্তূপ পর্বতের চারিপাশ খাড়া ও মাথাটির উপরিভাগ সমতল হয়। এরপর রয়েছে তৃতীয়তে স্তূপ পর্বত অধিকাংশ সময় কঠিন ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত পর্বত। এরপর রয়েছে 4 নম্বরে স্তূপ পর্বতের পাশে গ্রস্ত উপত্যকা দেখা যায়। এরপর আমরা জানব নিঃসারী আগ্নেয় উৎপাতের সময় ভূগর্ভস্থ গলিত লাভা বা ম্যাগমা ছিদ্রপথে বাইরে বেরিয়ে এসে ভূপৃষ্ঠের উপর শীতল কঠিন হয় এবং ক্রমাগত আগ্নেয় উৎপাতের ফলে ফাটলের চারদিকে জমাট বেঁধে শঙ্খ আকৃতির পর্বত গঠন করে। এই ধরনের পর্বতকে আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বত বলে। আগ্নেয় উৎপাত সাধারণত দুই শ্রেণীর হতে পারে, যথা নিঃসারী আগ্নেয় উৎপাত ও উদ্বেদী আগ্নেয় উৎপাত। এরপর রয়েছে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগগুলি দেখে নেব। আগ্নেয় উৎপাত অনুসারে আগ্নেয়গিরিগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়, যথা জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি, এরপর রয়েছে সুপ্ত আগ্নেয়গিরি, শেষে রয়েছে মৃত আগ্নেয়গিরি। এটাতে স্পেস উঠেনি, এটা আমরা ঠিক করে দিচ্ছি, এটা এমন হবে মৃত আগ্নেয়গিরি। এরপর আমরা জানব জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি কি। এই ধরনের আগ্নেয়গিরিতে প্রায় আগ্নেয় উৎপাত হয়। এগুলিকে বলা হয় জীবন্ত বা সবিরাম আগ্নেয়গিরি। এইগুলিকে আবার দুটি ভাগে বিভক্ত করা হয়, অবিরাম ও সবিরাম। এরপর আমরা জেনে নেব অবিরাম ও সবিরাম আগ্নেয়গিরি কি। অবিরাম আগ্নেয়গিরি যে সকল আগ্নেয়গিরি থেকে অনবরত আগ্নেয় উৎপাত হয় তাদের অবিরাম আগ্নেয়গিরি বলে। যেমন ইতালির সিসিলি দ্বীপের স্ট্রম্বেলি, একে ভূমধ্যসাগরের লাইট হাউসও বলা হয়ে থাকে। এরপর রয়েছে সবিরাম আগ্নেয়গিরি। সবিরাম আগ্নেয়গিরিতে রয়েছে যে সকল আগ্নেয়গিরির আগ্নেয় উৎপাত মাঝে মাঝে হয় তাদের সবিরাম আগ্নেয়গিরি বলা হয়। যেমন ভারতের ব্যারেন, ইতালির ভিসুভিয়াস। এরপর আমরা জানব সুপ্ত আগ্নেয়গিরি কি। সুপ্ত আগ্নেয়গিরির মধ্যে রয়েছে এই আগ্নেয়গিরিগুলিতে ভবিষ্যতে আগ্নেয় উৎপাত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বর্তমানে নিষ্ক্রিয়। উদাহরণ হিসেবে বলা যায় জাপানের ফুজিয়ামা। এরপর রয়েছে মৃত আগ্নেয়গিরি। যে আগ্নেয়গিরি থেকে বহুকাল আগ্নেয় উৎপাত হয়নি তাদের মৃত আগ্নেয়গিরি বলে। যেমন মায়ানমারের পোপো আর ভারতের নরকুন্ডম। এরপর রয়েছে ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত কি সেটা আমরা জানব। ক্ষয় প্রাপ্ত পর্বতের এই অবশিষ্ট অংশকে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত বলে। উদাহরণ হিসেবে বলা যায় বিহারের পরশনাথ পাহাড়, আরাবল্লী, পশ্চিমঘাট, উত্তর আমেরিকার আপালেশিয়ান, স্পেনের সিয়ারা ক্ষয়জাত
পর্বতের উদাহরণ। এরপর আমরা ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করব। ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্যগুলি হলো: ক্ষয়জাত পর্বত কঠিন শিলা দ্বারা গঠিত। এই পর্বতের শীর্ষদেশ খুব তীক্ষ্ণ হয় না। এরপর হচ্ছে তৃতীয়তে, এই পর্বতের ঢাল খুব খাড়া এবং উচ্চতা ও কম হয়ে থাকে। এরপর আমরা জানব মালভূমি সম্পর্কে জানব। মালভূমিতে রয়েছে সমুদ্রতল থেকে অন্তত 300 থেকে 600 মিটার উঁচু, চারদিকে খাড়া ঢালযুক্ত উঁচু ভূমিকে মালভূমি বলে, যেমন তিব্বতের মালভূমি, পামির মালভূমি, লাদাখ মালভূমি প্রভৃতি। এর মধ্যে তিব্বতের মালভূমি পৃথিবীর বৃহত্তম মালভূমি এবং পাশাপাশি রয়েছে পামির মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমি। এই জন্য পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। মালভূমির উপরিভাগ টেবিলের মতো আকৃতি হওয়ায় মালভূমিকে টেবিলল্যান্ডও বলা হয়। মালভূমির কোনো শৃঙ্গ থাকে না। এরপর রয়েছে কানাডার লরেন্সিয়ান মালভূমি, ব্রাজিলের মালভূমি, ভারতের ছোটনাগপুর ও দাক্ষিণাত্যের মালভূমি প্রভৃতি পৃথিবীর উল্লেখযোগ্য মালভূমি। এই মালভূমিগুলো ভালো করে মনে রাখবে, পরীক্ষায় এখান থেকে আসতেই পারে। আর সামনে যেগুলো আমি আলোচনা করব সবগুলোই ইম্পর্ট্যান্ট, আর পূর্ববর্তীতে যেগুলো আলোচনা করেছি সবগুলো ইম্পর্ট্যান্ট। সবগুলো পয়েন্ট পারলে তোমরা খাতায় লিখে নিও। মালভূমির বৈশিষ্ট্য। মালভূমির বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মালভূমি হলো বিস্তীর্ণ উচ্চভূমি। এরপর রয়েছে দ্বিতীয় বৈশিষ্ট্যতে মালভূমির উপরিভাগ সমতল, প্রায় সমতল ভূমি। এরপর রয়েছে তৃতীয়তে মালভূমির চারিদিকের অংশ খাড়া। 4 নম্বরে রয়েছে মালভূমির কোনো চূড়া বা শৃঙ্গ থাকে না। এরপর রয়েছে মালভূমি সৃষ্টি হওয়ার কারণ কি সেটা আমরা জানব। ভূ আলোড়ন, ভূত্বক্ষয়, লাভা সঞ্চিত হওয়ার ফলে গড়ে ওঠে মালভূমি। এরপর রয়েছে ভূ আন্দোলনের ফলে কোনো প্রাচীর ভূখণ্ড বিচ্ছিন্ন হয়ে বা কোনো ভাগ উঁচু হয়ে একদিকে হেলে পড়লে, চ্যুতির ফলে কোনো মধ্যবর্তী ভূভাগ উপরে উঠে গেলে মালভূমির সৃষ্টি হয়, যেমন দাক্ষিণাত্যের মালভূমি, আরব মালভূমি, আফ্রিকার মালভূমি প্রভৃতি। এরপর রয়েছে উঁচু ভূপৃষ্ঠ ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে, যেমন মধ্য ভারতের বুন্দেলখণ্ড ও বাঘেলখণ্ড মালভূমি। এরপর রয়েছে ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে নির্গত লাভা সঞ্চিত হয়ে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়েও মালভূমি সৃষ্টি হয়। এদের লাভা গঠিত মালভূমি বলে, যেমন মহারাষ্ট্র ও গুজরাটের লাভা গঠিত মালভূমি, মধ্যপ্রদেশের মালব মালভূমি, আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমে কলম্বিয়া মালভূমি। এরপর আমরা মালভূমির শ্রেণীবিভাগগুলো জেনে নেব। মালভূমির শ্রেণীবিভাগের মধ্যে রয়েছে উৎপত্তি ও ভূমিরূপ ও গঠন অনুসারে পৃথিবীর মালভূমিকে 3টি শ্রেণীতে ভাগ করা যায় বা ভাগ করা হয়, যথা পর্বতের মধ্যবর্তী মালভূমি, লাভা গঠিত মালভূমি, শেষে রয়েছে ব্যবিচ্ছিন্ন মালভূমি। এরপর আমরা এগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত ধারণা লাভ করার চেষ্টা করব। পর্বতের মধ্যবর্তী মালভূমি। এই ধরনের মালভূমি সাধারণত 2টি পর্বত শ্রেণীর মধ্যে অবস্থান করে। এই ধরনের মালভূমি চারিদিকের সীমানা পর্বত বেষ্টিত থাকে। উদাহরণ হিসেবে বলা যায় তিব্বতের মালভূমি, ইরাকের মালভূমি আর তুরস্কের আনাতোলিয়া মালভূমি। এরপর রয়েছে লাভা গঠিত মালভূমি। লাভা গঠিত মালভূমির মধ্যে কি রয়েছে সেটা আমরা দেখে নেব। ভূপৃষ্ঠে অনেক সময় ব্যাপক আকারে অনেকগুলি ছিদ্রপথ দিয়ে একই সঙ্গে উত্তপ্ত লাভা বেরিয়ে আসে এবং শীতল ও কঠিন হয়ে লাভা গঠিত মালভূমি গঠন করে। ব্যাসল্ট জাতীয় তরল লাভা খুবই তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, কোনো রকম বিস্ফোরণ না ঘটিয়ে অনেক দূরে চলে যায় বা প্রবাহিত হয়। ভারতের দাক্ষিণাত্যের মালভূমির উত্তর পশ্চিম
অংশ মহারাষ্ট্র ও গুজরাটের বিস্তীর্ণ অঞ্চল ব্যাসল্ট জাতীয় লাভা দিয়ে গঠিত। তাহলে কোন লাভা দিয়ে গঠিত? এটি ব্যাসল্ট জাতীয় লাভা দিয়ে গঠিত বা উত্তর পশ্চিম অংশে মহারাষ্ট্র ও গুজরাটের বিস্তীর্ণ অঞ্চল। এরপর রয়েছে উদাহরণ হিসেবে কি দেওয়া যেতে পারে? উদাহরণ হিসেবে দেওয়া আছে এখানে উত্তর আমেরিকার কলম্বিয়া স্নেক নদীর অববাহিকা অঞ্চল। এটা অববাহিকা হবে, এটা অববাহিকা না, এটা হবে অববাহিকা অঞ্চল, ঠিক করে নেবে তোমরা। দক্ষিণ আফ্রিকার ডার্কসবার্গ মালভূমি, উরুগুয়ে, আর্জেন্টিনা, ব্রাজিলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত পারানা মালভূমি ইত্যাদি। এরপর রয়েছে ব্যবিচ্ছিন্ন মালভূমি। ব্যবিচ্ছিন্ন মালভূমিতে কি রয়েছে সেটা আমরা দেখে নেব। কোনো মালভূমি অঞ্চলে যখন ভিন্ন নদীর ক্ষয় কাজের ফলে উচ্চতা কমতে থাকে তখন নদীর উপত্যকায় দ্বারা মালভূমিটি বিভক্ত হয়ে অববাহিকার বা ক্ষয়ভবনের ফলে ক্রমশ মালভূমির উচ্চতা হ্রাস পায় ও ধীরে ধীরে সমপ্রায় ভূমিতে পরিণত হয়, অর্থাৎ সমতল ভূমিতে পরিণত হয়। এরপর রয়েছে সমপ্রায় ভূমির উপর প্রায় সমান উপরিভাগযুক্ত পাহাড় দূরে দূরে এই একই উচ্চতা অবস্থান করতে দেখা যায়। এই ধরনের মালভূমি কতগুলি ক্ষয়প্রাপ্ত পর্বত ও সংকীর্ণ নদী উপত্যকার সমষ্টি। উদাহরণ হিসেবে বলা যায় ঝাড়খণ্ডের রাঁচি মালভূমি, মেঘালয়ের মালভূমি, দক্ষিণ ভারতের কর্ণাটক মালভূমি, মধ্য ভারতের ভিন্দ মালভূমি প্রভৃতি। এরপর রয়েছে সমভূমি। সমভূমিতে কী রয়েছে সেটা আমরা দেখে নেব। ভূপৃষ্ঠের উপরিভাগের বিস্তীর্ণ সমতল ভূখণ্ডকে সমভূমি বলে। সমভূমির উদাহরণ হিসেবে রয়েছে পৃথিবীর অধিকাংশ অঞ্চল জুড়ে সমভূমি দেখা যায়। সাধারণত নদী অববাহিকা এবং সমুদ্র উপকূল অঞ্চলে গড়ে ওঠে। সাইবেরিয়ান সমভূমি, মিসিসিপি, মুসুরি উপত্যকা, নীলনদ উপত্যকা, ভারতের গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র অববাহিকা প্রভৃতি বিখ্যাত সমভূমির উদাহরণ। এরপর রয়েছে সাইবেরিয়া সমভূমি পৃথিবীর বৃহত্তম সমভূমি। এরপর রয়েছে সমভূমির অবস্থান। সমভূমির অবস্থান কি সেটা আমরা জেনে নেব। সমভূমি ভূমিরূপের সর্বাপেক্ষায় সরল রূপ এবং ভূপৃষ্ঠের এর পরিমাণ সর্বাধিক। মহাদেশগুলির অভ্যন্তরে ভাগের নদী অববাহিকা এবং সমুদ্র উপকূলগুলির অধিকাংশ জমি সমভূমি ও ইউরেশিয়ার উত্তরাংশ পৃথিবীর বৃহত্তম সমভূমি। এরপর রয়েছে সমভূমির সৃষ্টির কারণ। পৃথিবীর অভ্যন্তরীণ তাপ ও চাপের দরুন ভূ আন্দোলনের প্রাকৃতিক শক্তিগুলির ক্ষয়সাধন ও অবক্ষেপণের ফলে সমভূমির সৃষ্টি হয়। কোথাও একটি আবার কোথাও বা একাধিক কাজের ফলে সমভূমি গঠন হতে পারে। এরপর রয়েছে সমভূমির শ্রেণীবিভাগ। সমভূমির শ্রেণীবিভাগগুলি জেনে নেব। উৎপত্তি ও গঠন অনুসারে সমভূমিকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়, যথা সঞ্চয়জাত সমভূমি, ক্ষয়জাত সমভূমি, ভূ আন্দোলনে গঠিত সমভূমি। এরপর রয়েছে বঙ্গিল পর্বতের অপর নাম ভাঁজ পর্বত। বঙ্গিল পর্বতের অপর নাম কি? ভাঁজ পর্বত। এরপর রয়েছে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা আন্দিজ পর্বতমালা। এরপর রয়েছে আরব মালভূমি একটি মহাদেশীয় মালভূমি। শেষে রয়েছে আজকের শেষ কোশ্চেন বা শেষ পয়েন্ট, পৃথিবীর বৃহত্তম সমভূমি সাইবেরিয়ার সমভূমি। তাহলে আজকে এটুকুই। পরবর্তী সময় এভাবে টপিক অনুযায়ী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনকেও প্রেস করে দিও। আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনো কিছু জানতে চাইলে তোমরা কমেন্টস করে জানাতে পারো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।